প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসাত সাউম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আমাদের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে জাভেদ জলিলের প্রদর্শনী সিনথেটিক রিয়েলিটি ইজ থট আর্টিফিশিয়াল, মুভমেন্ট অফ থট পার্ট 1 দ্য রেট। প্রদর্শনী চলবে 24 আগস্ট পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ওয়াকিলুর রহমানের মনন খনন শীর্ষক দৃশ্যশিল্প প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। পান্থপথ দৃকপাঠ ভবনের 8ম তলায় দৃক গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে কার্টুন প্রদর্শনী কার্টুনে বিদ্রোহ। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 23 আগস্ট পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে কাজী মোহাম্মদ মুস্তফার প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত 8টা 20 মিনিটে থাকছে মারুফ রেহমানের পরিচালনায় ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তোমার বাপের জমির ধানের উপর তোমার যেরকম অধিকার আছে সেরকম অধিকার তোমার দুই ভাইয়েরও আছে। আসমা কি হবে? সে আমারে উল্টাপাল্টা কথা বলে বলে আমি বাপের বাড়ি পড়ে থাকি, আমি জামাইয়ের বাড়িতে যাই না, আমার জামাইলে আরেকটা বিয়ে করবে আমার। কথা কিন্তু মিথ্যা না, আমিও শুনছি। তুমি যদি কথাটা শুনেই থাকো তাহলে আমারে কওয়া উচিত ছিল না? আসমার কথা মনে হইতেছে, সালমা ভাবির কথা মনে হইতেছে, সাথীর কথা মনে হইতেছে। ও, সাথীর কথা মনে পড়তেছে না? সাথীর প্রতি যদি এতই টান থাকে তাহলে আমার বিয়ে করছো কেন? হ্যাঁ, রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি অভিনেতা ও নাট্য নির্দেশক দীপক সুমন। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? আচ্ছা, এখন তো বেশ ভালো, কারণ হচ্ছে যে গণ অভ্যুত্থান পরবর্তী একটা সুন্দর বাংলাদেশে দাঁড়িয়ে আছি। 18 কোটি মানুষ কথা বলছে, সবাই সবার অধিকারের কথা বলছে। এইরকম মুক্তবাক বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ। একটা আফসোস আছে যে অনেক মানুষ, অনেক শিক্ষার্থী, অনেক জনতা এই রক্তাক্ত জুলাই যে সময়টাতে শহীদ হয়েছে, তারা আমাদের এই সুন্দর বাংলাদেশের এই মুহূর্তটুকু আমরা উদযাপন করছি বটে, তারা দেখতে পারলো না। এটা একটা ভীষণ শোকের ব্যাপার। বা যখনই মনে পড়ে ওদের কথা, তখন অনেক সময় একদম স্তব্ধতা ব্যথিত হয়। আর একটি বিষয় যে স্বাধীনতা বা এই যে মুক্তবাক, এই বিষয়টির কথা আপনি বলছিলেন, আমাদের কাছে মনে হয় যে সব জায়গাতেই আসলে স্বাধীনতার সংজ্ঞাটা সবার বোঝা উচিত। আমাদের আসলে কোথায় থামতে হবে। শুধুমাত্র অনেক কিছু বলে ফেললাম তার মানে কিন্তু আমি স্বাধীন, ব্যাপারটা এরকম না। কোথায় থামতে হবে এই বিষয়টি নিয়ে ভাবাটাও জরুরি। আপনি যে জায়গাতে বা যে অঙ্গনে এতগুলো বছর ধরে আসলে কাজ করছেন, সেটাও তো একটা ভাষা, সেটাও তো একটা কমিউনিকেট করছেন আপনি আপনার দর্শকদের সাথে, আপনার শ্রোতাদের সাথে। মঞ্চে যে এতগুলো বছর, এখন অনেকগুলো জায়গা নিয়ে আপনি ব্যস্ত আছেন। আপনি ডাবিং করছেন, আপনি অভিনয় করছেন, নির্দেশনা দিচ্ছেন, চলচ্চিত্রে কাজ করছেন। তো এখন কোন প্ল্যাটফর্মগুলো নিয়ে বেশি ব্যস্ত? আমি অভিনয় করতে পছন্দ করি। আর হ্যাঁ, ডিরেকশনের কাজটা, বিশেষ করে মঞ্চের ডিরেকশনের কাজটা বেশ মানে নেশার মতো বলতে পারেন। মানে যখন যে সময়টুকু দূরত্বে ছিলাম এই কাজটা থেকে, সেই সময়টা আমি আমার নিজের মধ্যে অনেক রকম মানে হাহাকার কাজ করেছে, এবং তার জন্য আমার নিজের লাইফস্টাইল বা আমার আচার আচরণে অনেক রকম বাজে পরিবর্তন হয়েছে। যখন আমি এই কাজ থেকে দূরে নিজের প্রিয় নেশার কাজটি করতে পারিনি, মঞ্চের ডিরেকশনের কাজটা, তখন এটা হয়েছে আমার মাঝখানে 7 বছর এরকম সময় হয়েছে। যাই হোক, আমি মানে এখন মনে হচ্ছে যে ঠিকঠাক। আর আমি একটা কথাই আপনার সাথে একটু
মানে সংযোগ করতে চাই, সেটা হচ্ছে যে হ্যাঁ আপনার ওই যে কথাটা যে কোথায় থামতে হবে, যে কথাটা যেমন আমার কাছে মনে হয় যে কাউকে থামায় দেওয়ার দরকার নেই, পারস্পরিক মানে বিতর্কের মাধ্যমে, যুক্তিতর্কের মাধ্যমে নিঃসন্দেহে আমরা একটা যুক্তিপূর্ণ জায়গায় পৌঁছাতে পারবো, এই সমাজ ব্যবস্থায় যাওয়া দরকার। আর আমার ব্যস্ততা থিয়েটার নিয়ে বটেই, তার পাশাপাশি আমি রুটি রুজির প্রয়োজনে ডাবিং নামে একটা কাজ শিল্পের সাথে জড়িত অনেক বছর ধরে। আর ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করছি, একটা কিছু চলচ্চিত্রে অভিনয় করা হচ্ছে, একটা প্রায় মানে রেডি একটা মানে প্রস্তুত আমাদের ডাবিংয়ের কাজ, মানে সম্পাদনা সব কিছু ফাইনাল করা হয়ে গেছে। মোহাম্মদ নুরুজ্জামানের মাস্তুল নামে একটা চলচ্চিত্র হয়তো খুব তাড়াতাড়ি দর্শক দেখতে পাবে। আরও দু একটা নুরুল আলম আতিকের একটি চলচ্চিত্রে, মানে সামনের যে চলচ্চিত্রটা উনি বানাবেন সুলতানের জীবনীকে কেন্দ্র করে, এইটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবার আমাদের রিহার্সাল এইসব প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। তো চলচ্চিত্র আর ওটিটিতে আমি অভিনয় করতে পছন্দ করি। আমি কিন্তু মানে কোনো শুটিংয়ের ফ্লোরে নিঃসন্দেহে আমি অবশ্যই কোনো সোচ্চার শিল্পী না, নিঃসন্দেহে যে কোনো ডিরেক্টরের একদম বাধ্যগত একজন অভিনয় শিল্পী হয়ে থাকি। কিন্তু আমার বাইরের আচরণ দেখে হয়তো অনেকের সাথে এরকম হতো যে না আমাকে নিয়ে কাজ করা বেশ মুশকিল। এখন মনে হয় সেই সংকটটা কেটে যাবে। অবশ্যই আমরা প্রত্যাশা করছি যে এখন আপনাকে আমরা একটু বেশি বেশি দেখতে পাবো স্ক্রিনে। আচ্ছা, মঞ্চ তো বেশ অনেকটা সময় জুড়ে আছেন মঞ্চে, এবং তীরন্দাজে বেশ ভালোভাবে কাজ করা হচ্ছে, নতুন প্রোডাকশনে আসছে তীরন্দাজের। একটু শুনি যে নতুন আর কি প্রোডাকশন নিয়ে আসছেন। আমরা 7 বছর পরে গত বছরখানেক আগে আমরা মঞ্চে ফিরেছি আমাদের পুরনো একটা প্রোডাকশন কণ্ঠনালীতে সূর্য, এটাকে আবার রিভাইভ করেছি। এটার আমি নির্দেশনা দিচ্ছি নতুন করে, একটা ফর্মে নিয়ে আসা হয়েছে, নতুন একটা প্রেজেন্টেশন ফর্মে নিয়ে আসা হয়েছে নাটকটিকে আবার। তো করতে করতে আমরা এই আন্দোলনের কিছুদিন আগে থেকেই আমরা হুমায়ুন আজাদের 10,000 এবং আরও একটি ধর্ষণ এই উপন্যাসেরকে নাট্যরূপ দিয়ে মানে রিহার্সেল শুরু করেছিলাম। একটা পর্যায়েও চলে গেছে রিহার্সেলটা, আমরা মানে ব্লকিং ইত্যাদি শুরু করেছি। তারপরে এই তো আন্দোলন বা আমরা আসলে রাজপথে চলে গেলাম। আমাদের তীরন্দাজের প্রায় সব কর্মী রাজপথে প্রত্যক্ষভাবে এই আন্দোলনের সঙ্গে ছিল। সো আমাদের রিহার্সাল ফ্লোরে মাসখানেক ধরে আমাদের রিহার্সাল ফ্লোরে ফেরা হয়নি। গত পরশুদিন থেকে আবার শুরু করেছি আমরা রিহার্সাল। তো ওই উপন্যাস অবলম্বনে আমাদের যে প্রোডাকশনটা সেটা হচ্ছে মুনিয়া অথবা ময়নার গল্প। আমরা ময়নার গল্প থেকে বা মুনিয়ার গল্প থেকে সেটা জানবার চেষ্টা করবো যে আমাদের তনু বা সীমা বা ইয়াসমিন, এই যারা এই বাংলার বুকে প্রতিদিন ধর্ষিত হচ্ছে, এই জায়গাটায় থামতে হবে এবং থামার জন্য কোন জায়গায় আমাদের নাক করতে হবে, এই জায়গাটুকু নিয়ে আমরা একটা গল্পের মধ্যে দিয়ে বলার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে হুমায়ুন আজাদের এই উপন্যাসটিকে আপনারা মানে বেছে নিলেন কেন? আমরা হুমায়ুন আজাদকে বেছে নিলাম কেন, এইটা একটা গুরুত্বপূর্ণ কথা। ধর্ষণের যে কারণগুলি, আমাদের যে সামাজিক রাজনৈতিক যে কারণগুলির দায়ী, আমরা এই মূলে চিহ্নিত করতে অনেক সময় ব্যর্থ হই। মানে যারা রেপ ঘট করছে, হয়তো 13, 14, 15, 16, 17, 18 এরকম বয়সের যে তরুণ কিশোররা রেপিস্ট হিসেবে সমাজে দাঁড়িয়ে যাচ্ছে, এর পেছনে অনেক শক্তি আছে, বা রাষ্ট্র ব্যবস্থা নিজে দায়ী, ক্ষমতা দায়ী। মানে ওরা কারো ইন্ধনে বা কারো ক্ষমতাশালী হয়ে কাজটি করছে, ওদের বিকারগ্রস্ততা তৈরি হচ্ছে, ওদের শিক্ষা ব্যবস্থা দায়ী হতে পারে, এরকম নানান কিছু বিষয় দায়ী আছে। আমরা বাংলাদেশের প্রত্যন্ত একটি অঞ্চলের একটা মেয়ে ময়না, মাত্র ক্লাস 9-এ পড়ে, সেই মেয়েটা ধর্ষিতা হবার পর থেকে গল্পটা শুরু। এখানে ধর্ষণের গল্পটা বরং বলা হয় না, ধর্ষিতা হবার পরে আমার সমাজ, রাষ্ট্র তাকে কিভাবে তার পরিবারকে তাকে আরও কিভাবে লাঞ্ছিত করতে থাকে, সেইখান থেকে ময়নার শাউটটা করে কোথা থেকে, বা ঘুরে দাঁড়াবার জায়গাটা কোথায়, চিহ্নিত করবার জায়গাটা কোথায়, হু ইজ দ্য ক্রিমিনালস এই ঘটনার পেছনে, এইগুলোকে চিহ্নিত করবার চেষ্টা করে ময়না। ওই কিশোরী ময়নার মধ্য দিয়ে আমরা এই গল্পটা বলতে চাইছি। সাধারণত উপন্যাস থেকে যখন কোনো নাট্যরূপ দেওয়া হয় তখন নাটকের প্রয়োজনেই হয়তো কিছু সংযোজন বা বিয়োজন করতে হয়, সেটা কি করা হয়েছে নাকি হুবহু উপন্যাসটাকেই তুলে ধরার চেষ্টা করেছেন আপনারা? আমরা তো নাটকের নামটাই বলছি মুনিয়া অথবা ময়নার গল্প। নাটকের ক্যারেক্টারটা ময়না, আর মুনিয়া আমাদের এখানেও একটা আলোচিত নাম আমাদের বাংলাদেশে। আমরা আসলে নারীর শুধু ধর্ষণ নয়, নারীর কত রকম ভাবে নিগৃহীত, কত রকম কৌশলে বঞ্চিত, নির্যাতিত, মানে নারীকে এই অপ্রেসড অবস্থায় নেওয়ার জন্য কোন কোন প্রক্রিয়া দায়ী, এই সমস্ত কথাটাকেই ছোট্ট একটু 1 ঘন্টা 40 মিনিটের একটা সময় একটা গল্প দিয়ে তাবৎ পৃথিবীর নারীর সংকটকে তুলতে চেয়েছি। আচ্ছা, সো এখানে সংযোজন বিয়োজন তো আছেই, এবং নাটক দেখবার মতো জিনিস, অনেক কথাবার্তা হয়তো আমাদের প্রয়োজন হয়নি, ওকে বললে এরকম অনেক কিছুই, হ্যাঁ মানে কিছু বেলে বাদ দিতে হয়েছে। আর ময়না ছাড়া আরো অনেক প্রসঙ্গ একটু যোগ হয়েছে। মূলত ময়নার গল্পটাই আমরা বলেছি। এটার তো নির্দেশনা আপনি দিয়েছেন, নাট্যরূপ এবং নির্দেশনা দুটোই আমার। সেক্ষেত্রে আপনার মাথায় কি কাজ করেছে বা কোন ভাবনাটা আপনাকে আসলে খুব বেশি ভাবিয়েছে?
একজন নির্দেশকের জায়গা থেকে? আমাকে ভাবিয়েছে যে ধর্ষণ বা ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার এই প্রতিবাদগুলো আমাদের সমাজে জারি আছে তো বটেই, কিন্তু আমার কাছে মনে হয়েছে এর মূলে যে ক্ষমতা দায়ী সেইটাকে সুস্পষ্ট রূপে চিহ্নিত করা খুব বেশি হয়নি। আমরা চিৎকার করেছি, ধর্ষকের ফাঁসি চেয়েছি ইত্যাদি নানা রকম কথাবার্তা বলেছি, ওর পেছনের ঘটনাটা কোথায় কোথায় গেলে থামানো যাবে জিনিসটাকে সেইটাকে সুস্পষ্ট রূপে চিহ্নিত করা যায়নি। হুমায়ুন আজাদের এই উপন্যাসটাকে আমার মনে হচ্ছে সেই জায়গাটায় পড়ার পরে মনে হচ্ছে সেই জায়গাটা চিহ্নিত করবার চেষ্টা করেছে এই গল্পটা, সেই জায়গাটা থেকে আমার আলাদা মনে হয়। কবে নাগাদে এই নাটকটি মঞ্চে আসতে পারে? এটা তো একটা হচ্ছে শিল্পকলা খুলে দেওয়ার পর আমরা শিল্পকলায় করতে চাই, আমরা মহিলা সমিতিতে এই নাটকটি প্রথম শো করতে চাই না, শিল্পকলায় টানা কয়েকটা প্রদর্শনী করতে চাই। 8 বছর শিল্পকলায় নাটক করি না, মোটামুটি প্রস্তুত আছি, যে কোনো সময় শিল্পকলা খুললেই আমাদের হল বরাদ্দ দিলে আমরা শুরু করব। বাহ, সুন্দর। আরও কিছু দিন সামনে আমাদের জন্য অপেক্ষা করে আছে এবং সেটার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনাদের জন্য। এই যে ডাবিং শিল্পী হিসেবে অনেকগুলো বছর ধরে আপনি কাজ করছেন, বর্তমানে বাংলাদেশে একজন ডাবিং শিল্পীর যে জায়গাটা বা তার যে আসলে যতখানি সম্মান পাওয়া উচিত সেই জায়গাগুলোতে কি আসলে সঠিকভাবে আসলে সেই সম্মানটা পাচ্ছেন? বার্নিং একটা কোশ্চেন করেছেন, মানে আসলে বার্নিং মানে এত লোক এই ডাবিংয়ের সঙ্গে জড়িত। একসময় কলকাতায় ডাবিং করা হতো, টিপু সুলতান, আলিফ লায়লা। বাংলাদেশে আমরা সুলতান সুলেমান দিয়ে শুরু করলাম যে টেলিভিশন সিরিজ ডাবিং, এবং আমাদের থিয়েটারের অনেক মানে থিয়েটার কর্মী এই ডাবিং শিল্পের কে অবলম্বন করে বেঁচে থাকে, মানে তাদের পেশা হয়ে গেছে। যেখানে ওনারা নিজেরা বিদেশি ভাষার বই বাংলা অনুবাদ পড়ছেন, তাহলে অন্য ভাষার ভালো কন্টেন্ট বাংলায় অনুবাদ করে যে মানুষটি ওই ভাষাটি জানে না, গ্রামের প্রত্যন্ত একটা অঞ্চলের মানুষ, তার তো এই অধিকারটা তৈরি করা আমার রাষ্ট্রের দায়িত্ব। পৃথিবীর যে কোনো ভাষার ভালো কন্টেন্ট তাকে তার ভাষায়, আমাদের মাতৃভাষায় বুঝিয়ে দেয়া, এবং এই দেশের প্রত্যন্ত অঞ্চলের সিনেমা হলগুলোতে সব জায়গায় চালানোর জন্য এই দেশে অন্যান্য যে সমস্ত ভাষার সিনেমা আমদানি করা হয় সবগুলি অবশ্যই বাংলায় ডাবিং করে প্রচার করা উচিত। আমাদের ডাবিং অত্যন্ত সমৃদ্ধ, আমরা অস্কার উইনিং মুভিও ডাবিং করে অনলাইনে অনেক বিভিন্ন মাধ্যমে প্রচার হয়েছে এবং খুবই কোয়ালিটিফুল। সো এইটা এমন কিছু বাজে কিছু হওয়ার কোনো চান্স নেই, একদম একদম হলিউড মানেরই হবে নিশ্চিত। আমি নিশ্চিত আমাদের শিল্পীদের কোনো কার্পণ্যে নেই ভালো কাজ করতে। এই সমস্ত কাজ করলে আপনি যেটা বলছেন, এবং ডাবিং শিল্পীদের ক্রেডিট দেয়া, বিভিন্ন মাধ্যমে ক্রেডিট দেয়া যে হ্যাঁ এনারা এই কাজ করেছেন, এইগুলি করলে আমার মনে হয় এই প্রফেশনের সঙ্গে জড়িত তাদের সঙ্গে সুবিচার করা হবে, কারণ তারা তো মানুষকে সার্ভিস দিয়ে যাচ্ছে। এই সব আয়োজনে শুধু ডাবিংয়ের জন্য কাউকে ডেকে আনা বা একটা পত্রিকায় শুধু ডাবিংয়ের শিল্পী হিসেবে তাকে কোনো একটা ইন্টারভিউ করা, এই ধরনের একটু দরকার। আমার মনে হয় এই যে প্রমোশন করলে ওরা উৎসাহিত হবে। এত নেপথ্যে থাকে না, ওদেরকে চেনে কেউ না, নামটা জানে। আচ্ছা, আপনার এই যে অভিনয়ের সাথে এতগুলো বছর পথ চলা, সেটা তো শুরুটা আবৃত্তি দিয়ে হয়েছিল, মানে কিভাবে আসলে আবৃত্তিতে আসা হলো এবং সেখান থেকে অভিনয় আসা হলো? ওই যে আমার বাবা কবিতা পড়তেন, এবং আমাদের যখন ক্যাসেট প্লেয়ারের যুগ, তো বাবা একদম সবাইকে চুপ করে ঘরের দরজা টরজা আটকে স্টুডিও মতো বানিয়ে বেশ প্রিপারেশন নিয়ে দেখা যাচ্ছে বিদ্রোহী কবিতা রেকর্ড করছে। সেসব ক্যাসেট হারিয়ে গেছে অবশ্য, আমার মানে আর সংগ্রহে নেই। তো এইগুলি দেখে আমি তখন মানে আমার জ্ঞান যতটুকু ক্লাস 3-4 দেখতে শুরু করলাম যে এগুলি হয় এত সুন্দর করে, বলবীর চির উন্নত মমশির, এটা বলা যায় এত সুন্দর করে, এত মিনিংফুলি, এইটা আমাকে উৎসাহ যোগালো। আর আমি বরাবরই বলি যে আমার ছোট মামা, আমি জীবন মামা, তার একটা বড় ভূমিকা আছে আমার ক্লাস 9-10 থেকে এ পর্যন্ত, এই আজকে পর্যন্ত যে জায়গায় আছি সেই জায়গায় আসার জন্য। আর আবৃত্তি এখনো করছি। একটি কবিতা কি আমরা শুনতে পারি আপনার কণ্ঠে? হ্যাঁ। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি, আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ, এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুঁজে, তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম, একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল।
স্বাধীনতার সবগুলো উপাদানকে নতুন করে সাজিয়ে গুছিয়ে সামনে আমরা এগিয়ে যাব, সেই প্রচেষ্টা নিঃসন্দেহে আমাদের প্রত্যেকের জায়গা থেকে থাকবে, এটাই প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ বাংলাদেশের সমস্ত সংগ্রামী ছাত্র জনতাকে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।